নজর আমাদের আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আবির রয়েছে। আবির, প্রথমে একটু জানতে চাইবো এই বীরভূমের রাজনৈতিক চালচিত্র এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমরা যদি 2021-এর ভোট দেখি, 2024-এর ভোট দেখি, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? অবশ্যই এর মাঝখানে কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রসঙ্গ উঠবে। অতনু 2021-এর বিধানসভা নির্বাচনে বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস একটি আসনে হেরে গিয়েছিল, বাকি সবকটা আসনেই তারা জয়লাভ করে। 2024-এর লোকসভা নির্বাচনে এই জেলার যে দুটি লোকসভা আসন তার দুটোতেই তারা জয়লাভ করে। ফলে তুমি যদি ফলের দিক থেকে দেখো, দুটো জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো। কিন্তু লোকসভা ভিত্তিক ফলের বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যাবে এই জেলার মধ্যে একাধিক আসনের, বিশেষ করে হচ্ছে সিউড়ি, সাঁইথিয়া, মৌরেশ্বর, এই রামপুরহাট, তার প্রত্যেকটা জায়গাতে পুরো অঞ্চলের যে ভোট রয়েছে সেই ভোটে হচ্ছে তুল্যমূল্য লড়াই চলেছে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি জোর লড়াই দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগামী বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত আসনগুলোতে ভালো ফল করতে হয়, তাহলে এই পুরো অঞ্চলের ভোটকেও তৃণমূল কংগ্রেসকে নিজেদের ভোট বাক্সে ফেরাতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে অনুব্রত এবং কাজল, এই দুই নেতার বিভিন্ন বিষয় নিয়ে বারবার ধরে চর্চা হয়েছে, রাজনৈতিক চাপানুতর রয়েছে, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন বৈঠক করে তাদেরকে একসুরে বাঁধার চেষ্টা করা হয়েছে। এবং যে কারণেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হেলিপ্যাডে নামবেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিসিভ করার জন্য অনুব্রত এবং কাজল দুজনকে একই সঙ্গে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। ফলে দলের তরফ থেকে সংগঠনকে পরিষ্কার বার্তা যে কোর কমিটি যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সকে তারা মান্যতা দিচ্ছে এবং সাংগঠনিক দিক থেকেও তারা যেন একে অপরের সঙ্গে দূরত্ব না রেখে যেন সবাই মিলে সংযোগ বজায় রেখে তারা যেন কাজ করেন। অবশ্যই আজকে সভামঞ্চ থেকে সেই বার্তা তারা দেবেন, কিন্তু রাজনৈতিকভাবে মূলত দলের নেতাকর্মীদের বিধানসভা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যাতে পুরোপুরিভাবে চাঙ্গা করে রাস্তায় নামানো যায়, সেই বার্তাই মূলত রামপুরহাটের এই মঞ্চ থেকে অভিষেক দিতে চলেছে। আবির, এবার মঞ্চের বাইরের আরও একটা পরিস্থিতি আজ তৈরি হবে, যে পরিস্থিতির কথা তোমার থেকে জানতে চাইবো। সোনালী খাতুনের কথা আমরা জানি। এই সোনালী খাতুন বাংলাদেশের জেল থেকে তাকে কিভাবে নিয়ে আসা হয়েছে ফেরত। সেই সোনালী খাতুন পুত্র সন্তানের মা হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন। দেখো, সোনালী খাতুন একটা নির্বাচনী ইস্যুর অন্যতম বিষয়, অন্তত এই জেলা, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং বেশ কতগুলো জায়গাকে কেন্দ্র করে। তার কারণ তৃণমূলের বারবার অভিযোগ যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে সোনালীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত বীরভূমের দুজন সেখানে রয়েছেন। আইনি লড়াই তৃণমূল চালিয়ে যাচ্ছে এবং বারবার আদালতের নির্দেশের পরেও সোনালীকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে যে ধরনের ঢিলেমি করা হয়েছিল সে নিয়েও তারা বারবার ধরে প্রশ্ন তুলেছেন। ফলে সোনালীর সঙ্গে দেখা করা এবং সোনালীর এই যে রামপুরহাটে এসে সভা করা, এর মধ্যে দিয়ে যে পরিযায়ী শ্রমিকদেরকে কি পরিমাণ হেনস্থার শিকার বিভিন্ন রাজ্যগুলো থেকে হতে হচ্ছে, সেই প্রসঙ্গের কথাও এই সভামঞ্চ থেকে থাকবে। এবং এই নির্বাচনের ক্ষেত্রে যেহেতু বাঙালি ইস্যু অন্যতম একটি বিষয়, এই জেলারই বোলপুর থেকে মিছিল করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অবশ্যই এই সোনালীকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সেই ইস্যুতে অবশ্যই আজকে শান দেবে। তাই সভামঞ্চের পাশাপাশি সে কারণেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোনালী এবং তার সদ্যোজাত পুত্র সন্তানকেও দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। সোনালী খাতুন, আপনাদের মনে থাকবে যে সোনালী খাতুন দিল্লিতে কাজ করতেন, তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছিল, অসম থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্ডারের ওপাশে, আর ওপাশে পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। তাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে, ফিরেছেন ডিসেম্বরে। অন্তঃসত্ত্বা সোনালী খাতুনের বেশ কয়েকটা দিন কেটেছে ওই জেলে, তারপর ফিরে এসেছেন রামপুরহাট হাসপাতালে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। নাম তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ।
অভিযোগ 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3 আছে, 4 জনেরই জরুরত। 4 জনও খুব কষ্ট হয়ে আছে ওরা। স্বামীকে ছাড়াই এক ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সোনালী ফিরেছেন, কিন্তু সোনালীর স্বামী এখনো ফিরতে পারেননি, রয়ে গেছেন বাংলাদেশে। সোনালীর স্বামী সহ 4 জনের সুপ্রিম শুনানি আজ কি হবে? প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই শুনানি। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, কি জানতে পারছি আমরা? অতটা দেখো, আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ যখন শুনানি হয়েছিল তখন কেন্দ্রকে বলা হয়েছিল এবং তারা মানবিকতার খাতিরে তারা এই বিষয়টিকে একটু বিবেচনা করেন এবং একই সঙ্গে এই মামলার ক্ষেত্রে কি কি অ্যাসপেক্ট রয়েছে এবং অন মেরিট বেসিসে শুনানির আবেদন করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে এবং সেই শুনানি করা হবে। তবে আজকে দেখার যে কেন্দ্রের তরফ থেকে কি বিবেচনা করা হয়েছে এবং বিশেষত আজকে শুনানিতে অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসবে অবশ্যই, এবং ভারতের সাথে সম্পর্কের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেখানে এই 5 জনের, অর্থাৎ সোনালী বিবির স্বামী সহ 5 জনের সেখানে থাকা, যেখানে মাইনররাও রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে তাদেরকে ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ আদালতের কি অবস্থান থাকে সেটাও কিন্তু আজকে স্পষ্ট হবে। অতএব ধন্যবাদ। গত বছরের শেষ দিনে অমিত শাহ ছিলেন কলকাতায়, আর এবার বছরের প্রথম মাসের 17 তারিখ অর্থাৎ জানুয়ারির 17 তারিখ নরেন্দ্র মোদী আবার একবার রাজ্যে। কোথায় কোথায় যাবেন? 2 জেলায় সভা করবেন। মালদার হুগলিতে পরিবর্তন সংকল্প সভা। 2 দিনের এই সফর। 17 তারিখ